বিকাশ ভবন থেকে যে কোনো মূল্যে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। ওনাদের লজ্জা নেই, ওনাদের জন্য আজকে আমরা ভিডিও করছেন, মানবিকতা নেই ওনাদের। মুখ্যমন্ত্রী কালকে একটা ঘোষণা করেছে, যেটা এর আগেও করেছিল। কালকে বলেছে যে লেবার ডিপার্টমেন্টের আওতায় একটা প্রকল্প আনবে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি কে ভাতা দেওয়া হবে, অনুদান দেওয়া হবে। উনি ভাতা ছাড়া কিছু বোঝেন না, উনি মানুষের অধিকার বুঝেন না, কৃষকের ফসলের দাম বোঝেন না, শ্রমিকের ন্যায্য মূল্যের কথা বোঝেন না, উনি আদিবাসীদের জল জমিনের কথা বোঝেন না, শিক্ষকদের কলমের জোরের কথা জানেন না। উনি ভাতা বোধকে ভাতাই দেবেন না। বিকাশ ভবনের গালে গালে জুতো মারো, গালে গালে বিকাশ ভবনের গালে গালে জুতো মারো, গালে গালে নেতা মন্ত্রীর গালে গালে জুতো মারো, গালে গালে। কারণ যা দুর্নীতি হয়েছে সেটা এই নীলবাড়ি থেকে এই দুর্নীতিগুলো হয়েছে। এখন অযোগ্যদের সঙ্গে ব্রাত্য বসু মিটিং করছে এই বিকাশ ভবনে। মানে অযোগ্যদেরকে ঘুরপথে ঢুকিয়ে দেওয়া। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের যে গোটা প্যানেলের শিক্ষক শিক্ষিকারা ছিলেন, 26,000 শিক্ষক শিক্ষিকা, তাদের চাকরি চলে যায় এবং তারপর থেকেই তারা কার্যত রাস্তায় বসে আছেন এবং প্রায় 2 মাস হতে চললো তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কখনো এসএসসি ভবন, তো কখনো ধর্মতলার ওয়াই চ্যানেল, তো কখনো বিকাশ ভবন। আর আজকে একেবারে তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারা একেবারে বিকাশ ভবনকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে রাজ্য সরকার, ততদিন পর্যন্ত তাদের এইভাবেই এই আন্দোলন চলবে এবং তারা এইভাবেই বিকাশ ভবনকে ঘেরাও করে রাখবেন। এবং শুধু তাই নয়, প্রয়োজন পড়লে গোটা কলকাতাও তারা ঘেরাও করে দেবে বা গোটা কলকাতাকেও তারা অবরুদ্ধ করে দেবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দাবি কি আদায় হবে? এতদিন তো আমরা আজকে বিকাশ ভবন থেকে যে কোনো মূল্যে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। আমাদের একটাই বক্তব্য, আমাদের চাকরিতে সুনিশ্চিত করতে হবে, এটুকুই আমাদের একটাই বক্তব্য। আপনি কি শিক্ষক শিক্ষিকার মধ্যে আছেন নাকি গ্রুপ সি মানে শিক্ষাকর্মী? আমি শিক্ষক। শিক্ষাকর্মীদেরকে তো ভাতা দিয়ে মুখ্যমন্ত্রী তাদের জন্য ভাতা ঘোষণা করে দিয়েছে। এবার যদি আপনাদের এইভাবে এই সমস্ত বিক্ষোভের পর যদি আপনাদের উনাকে এরপর থেকে আমরা ভাতা দেবো, উনাকে এরপর থেকে আমরা ভাতা দেবো, সব চুরি দুর্নীতি আতুর ঘরগুলো করে মুখ্যমন্ত্রীকে আপনি ভাতা দেবো, এরপর উনাকে আমরা ভাতা দেবো। উনি ভাতা ছাড়া কিছু বোঝেন না, উনি মানুষের অধিকার বুঝেন না, কৃষকের ফসলের দাম বোঝেন না, শ্রমিকের ন্যায্য মূল্যের কথা বোঝেন না, উনি আদিবাসীদের জল জমিনের কথা বোঝেন না, শিক্ষকদের কলমের জোরের কথা জানেন না। উনি ভাতা বোধকে ভাতাই দেবেন না, উনাকে দিতে হবে না। রিভিউ পিটিশনে গেছে এসএসসি, আপনারা দাবি তুলেছিলেন যে আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে তারা গেছে, কি বলবেন? অনেক পিটিশন করছে, রিভিউ পিটিশনটা অন্তত ভালো করে করুক। আজকে ট্রেলারটা দেখেছে, আচার্য সঙ্গে ট্রেলারটা দেখেছিল, বিকাশ ভবনে দেখেছে, এরপরে বিল্ডিংগুলো থাকবে না, এই বিল্ডিংগুলো থাকবে না। মাস্টাররাই তখন মাস্টারদা হবে, মাস্টারদা তখন মাস্টারদা সূর্য সেন হবে, এটা মুখ্যমন্ত্রীকে বলে দেয়। গ্রুপ সি গ্রুপ ডিকে ভাতা দিয়েছে, পরবর্তীকালে আমাদেরকেও দেবে। সেই জন্য আমি সবাইকে বলছি, আপনারা সবাই আসুন আজকে আমাদের সার্বজনীন চাকরি করার জন্য, আর একটু কষ্ট করুন। কষ্ট করে যদি আমাদের চাকরি ঠিক থাকে আপনারা অবশ্যই আসুন। ভেতর থেকে কটূক্তি করা হচ্ছে আমাদেরকে, যে আমাদেরকে বলা হচ্ছে দুর্নীতি করে আমরা চাকরি পেয়েছি। তা আমরা কেন চিৎকার করছি? এই বিকাশ ভবন যেটা চোরে, যেখান থেকে সমস্ত চুরি হয়েছে, তারা আমাদেরকে বলছে যে চোর, আমরা চোর। ওদের এত বড় সাহস কি করে হয়? ওরা আগে নিজেদের যোগ্যতার প্রমাণ দিক। আমি বলছি আপনারা তো এখানে বসেছিলেন, শান্তিপূর্ণভাবে এখানে বসে রয়েছে, যে তোমরা দুর্নীতি করে চাকরি পেয়েছো। পেপার ওয়েট ছুটছে, পেপার ওয়েট ওপর থেকে ছুটছে একজন টিচারের উপরে। এত দুঃসাহস হয়ে গেছে, নিজেরা চুরি করেছে। আমি বলছি ওপর থেকে বিকাশ ভবনের কর্মীরা আপনাদের উপর পেপার ওয়েট পর্যন্ত ছুঁড়েছে একটা ওপর থেকে, আবার আমাদেরকে বলছে আমরা দুর্নীতি করে এসেছি। এত সাহস ওদের কি করে হয়? বিকাশ ভবনের গালে গালে জুতো মারো, গালে গালে বিকাশ ভবনের গালে গালে জুতো মারো, গালে গালে নেতা মন্ত্রীর গালে গালে জুতো মারো, গালে গালে এই আমলা মন্ত্রীর গালে গালে জুতো মারো, গালে গালে এই নেতা মন্ত্রীর গালে গালে জুতো মারো, গালে গালে এই বিকাশ ভবনের গালে গালে জুতো মারো, গালে গালে এই নেতা মন্ত্রীর গালে গালে জুতো মারো, গালে গালে এই আমলা মন্ত্রীর গালে গালে জুতো মারো, গালে গালে এই চোর শিক্ষামন্ত্রী হায় হায়, এই চোর শিক্ষামন্ত্রী হায় হায়, এই চোর শিক্ষামন্ত্রী হায় হায়, এই চোর বিকাশ ভবন হায় হায়, এই দেখ 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 কার,
আজকের এখানে বিকাশ ভবন ঘেরাও অভিযান করছেন, তো বিকাশ ভবনের তরফ থেকে কি আপনাদের সঙ্গে কোনো রকম কথা বলার চেষ্টা? না, কোনো রকম এখনো পর্যন্ত কোনো রকম কথা বলার চেষ্টা করেনি বা করছেও না। আমরা ডেডলাইন দিয়েছি যে যদি না আমাদের এখানে এসে কেউ দেখা করে তাহলে আমাদের এই আন্দোলন চলবে। এবং 21 তারিখ যেমন এসএসসি অফিসে সারা রাত আমরা ঘেরাও করে রেখেছিলাম, এসএসসি চেয়ারম্যান সহ আরও অনেকজনকে, আমরা এখানেও সেই রকম ঘেরাও অভিযান করছি। কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছি, আপনাদের মিডিয়াতে হয়তো ভুল বার্তা ছড়াবে যে আমরা জল, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার সব কিছু অ্যালাউ করছি। এই ভুল বার্তাটা যেন না ছড়ায় যে আমরা কোনো কিছু অ্যালাউ করছি না। শুধু আমরা বলছি আপনাদেরকে ঘেরাও করে রাখা হবে, আপনারা এখানে থাকুন, আমাদের যন্ত্রণাটা বুঝুন। কারণ যা দুর্নীতি হয়েছে সেটা এই নীল বাড়ি থেকে এই দুর্নীতিগুলো হয়েছে। তাই আমরা এই ভবনকে ঘেরাওয়ের মাধ্যমে বার্তা দিতে চাইছি যে আগামী দিনে যদি এর সমাধান না হয় তাহলে কিন্তু আমরা আরও তীব্রতর আন্দোলনে পৌঁছে যাব। বলছি যে এই মুখ্যমন্ত্রী কালকের একটা ঘোষণা করেছে, যেটার আগেও করেছিল, কালকে বলেছে যে লেবার ডিপার্টমেন্টের আওতায় একটা প্রকল্প আনবে যেখানে গ্রুপ সি গ্রুপ ডিকে ভাতা দেওয়া হবে, অনুদান দেওয়া হবে। আপনারা শিক্ষক, আপনাদের ক্ষেত্রেও যদি এরকম কিছু করে দেয় 31শে ডিসেম্বরের পর, আপনারা কি মানবেন? দেখুন, ভাতা জিনিসটা দিয়ে এই পশ্চিমবঙ্গটা পুরোপুরি চলে আসছে। আপনি দেখুন প্রতি ক্ষেত্রেই ভাতা, কিন্তু সেই ভাতার একটা কন্ডিশন থাকে। এখানে একজন যোগ্য শিক্ষক মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, যোগ্যতার বিনিময়ে কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করে চাকরি পেয়েছে, সেখানে তাদেরকে বলছে ভাতা দিয়ে আমি রাখবো। এটা এক প্রকার উনি শুধু শিক্ষক জাতিটাকে কলঙ্কিত করছেন না, উনি আলটিমেটলি যারা বেকার যুবক যুবতী আছেন, যারা আগামী দিনে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা এক প্রকার তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে সুকৌশলে, যে তোমরা আর চাকরি চাওয়ার চেষ্টা করো না, আমরা তোমাদের জন্য বেকারশ্রী বা কোনো রকম ভাতা দিয়ে এই রকমভাবে আমি আমার রাজ্যটাকে চালিয়ে নিতে যাচ্ছি। তাই আমি বলছি এই আপনাদের মাধ্যম থেকে যে সমস্ত বেকার চাকরি প্রার্থীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারাও তীব্রতরভাবে আন্দোলন গড়ে তুলুন। কোনো একটা ওবিসির অজুহাত দেখিয়ে একটা পরীক্ষাকে বছরের পর বছর নিয়োগকে আটকে রাখা যাবে না। আপনারা আন্দোলন গড়ে তুলুন, আন্দোলনই পারে একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্য। আপনারা একটা দাবি তুলেছেন যে রাজ্য সরকার যে রিভিউ পিটিশনে গেছে আপনাদের সঙ্গে আলোচনা করেননি। দেখুন, আপনারা দেখেছেন গতবারে যখন নেতাজি ইন্ডোরে মিটিং হয়, নেতাজি ইন্ডোরের মিটিংটা ওপেন টু অল ছিল, সাংবাদিক সম্মেলন, সবাই আপনারা দেখেছেন। সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে একটা টিম তৈরি করে দেবেন যারা শিক্ষা দপ্তরের সাথে আমাদের যারা পিটিশনার আছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের সঙ্গে কেস সম্পর্কিত বিভিন্ন আলোচনা করবে। মিথ্যা কথা, উনি সেই প্রতিশ্রুতি রাখেননি। আবারও বলছি, উনি এই রকম কোনো টিম বানাননি এবং আমাদের সঙ্গে রিভিউ পিটিশনে কোনো রকম আলোচনা করেননি। কবে রিভিউ পিটিশন করেছে সেটা আমরা জানি না। আমাদেরকে টাকা খরচ করে সুপ্রিম কোর্ট থেকে সেই ড্রাফট তুলতে হচ্ছে যে এসএসসি কবে রিভিউ পিটিশন করেছে। তাই বলছি, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের সঙ্গে সরকার থাকবে এবং একটা ব্রিজ হিসাবে কাজ করবে একটা টিম, ওনারা কিন্তু করেননি। উনি প্রতিশ্রুতিটাকে ব্যর্থ করেছেন। তাই আমরা এখান থেকে বলেছি যে আর কোনো আলোচনা নয়, আপনারা এখানেই আসুন, এখানে এসে আপনারা কি বার্তা দিচ্ছেন দেবেন সেটা। দাদা, এই সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরও সরকারের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছিল তারা যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করবে, এসএসসি করবে, কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আপনারা বলেছিলেন যে কোথাও গিয়ে তারা অযোগ্যদের আড়াল করার চেষ্টা করছে। আমি বলছি, আপনারা কেন মনে করছেন যে রাজ্য সরকার অযোগ্যদের আলাদা করবে? দেখুন, অযোগ্যদের সঙ্গে ব্রাত্য বসু মিটিং করছে এই বিকাশ ভবনে, অযোগ্যদের সঙ্গে এসএসসি অফিসে মিটিং হচ্ছে। তাহলে আপনি যখন জেনে গেছেন যে তারা অযোগ্য, তাহলে তাদের সাথে মিটিংটা কেন করছেন? তারা প্রকৃত অযোগ্য, তাদের সিবিআই লিস্টে নাম আছে, বাক কমিটিতে নাম আছে, তাহলে আপনি তাদের সঙ্গে মিটিং করছেন এবং সেই মিটিংয়ে কী রেজাল্ট হচ্ছে, কী ফলাফল হচ্ছে সেটা কিন্তু প্রচারে আসছে না।
আমাদের সঙ্গে যা মিটিং হয় আমরা আপনাদেরকে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিই সেই মিটিংয়ে কি হলো, কিন্তু ওনারা কাউকে জানাচ্ছেন না, শুধু এইটুকু বলছেন যে মিটিং ফলপ্রসূ। তাহলে মিটিং ফলপ্রসূ মানে কি? তাদেরকে আবার কি চাকরিতে রাখার চেষ্টা করছেন? তাহলে ধরে নিতে হবে রাজ্য সরকার চাইছে যোগ্যদেরকে এখনও বাঁচাতে। আর আপনারা দেখেছেন গতবারে 21-22 তারিখে যখন এসএসসি অফিস থেকে একটা লিস্ট বেরোলো, সেখানে ভুলে ভরা, আমাদের চিন্ময়ের নাম ছিল না। তারপর সেই নাম 2-3 দিন পরে আমরা নিজেরা গুগল সিট ফিল আপ করে দিলে সেই নাম আবার কারেকশন করছে। তাহলে একটা দপ্তর যারা সিম্পল একটা এক্সেল সিট, একটা পিডিএফ ঠিক করে করতে পারে না, তাহলে প্রকৃত যোগ্য কারা? ওই লিস্টেতে এমন অনেকের নাম ছিল যেখানে ইনভিজিলেটরের সাইন নেই। ওই লিস্টে যারা নাম ছিল তাদের ইনভিজিলেটরে সাইন নেই। আবার দেখছি ববিতার নাম চলে এসেছে। মানে কোথা থেকে এনারা যে কি লিস্ট করছেন এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমরা বলছি আপনি পরীক্ষা নিয়েছেন, আপনার কাছে সব তথ্য আছে, প্রতিটা ডিআই অফিসে সব তথ্য আছে যারা চাকরি করছে, তাহলে একটা লিস্ট কেন? আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ এত ভুলে ভরা কেন? সিম্পল একটা ক্লারিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের ক্লার্ক আছে, যোগ্য ক্লার্ক আছে যারা গ্রুপ সিডিতে চাকরি করেন, আপনারা তাদেরকে বসান, ওই লিস্ট একদিনের মধ্যে তারা নির্ভুলভাবে করে দেবে। আমরা বলছি ওই সব ছল চাতুরি দিয়ে কোনোভাবে আন্দোলন দমানো যাবে না, এবং আমরা যেমন আইনি লড়াই করছি রাস্তার লড়াইও হবে। এখান থেকে যদি কোনো ফলপ্রসূ না হয় তাহলে আগামী দিনে আরও তীব্র লড়াই হবে, এবং সেই লড়াই কিন্তু যদি বেশি ইন্টেন্সিটি বেড়ে যায় তখন কিন্তু আপনারা আর কাউকে ঠেকাতে পারবেন না। আপনারা ওনাদের লজ্জা নাই, ওনাদের জন্য আজকে আমরা ভিডিও করছেন, মানবিকতা নেই ওনাদের। আরে আপনাদের বাড়িতে সন্তান সন্ততি আছে, তারা তো আমাদের মতো। আপনারা আসুন না, লজ্জা নেই আপনাদের? দেখেন ভিডিও করছেন না, আপনারা ডব্লিউবিসিএস আবার পরীক্ষা দেন না, আপনারা আবার আধিকারিক হন, আবার পরীক্ষা দিয়ে চাকরি পান। চোরগুলো বসে যখন এই চোরগুলো আপনারা বিক্ষোভ করছেন উপর থেকে, বিকাশ ভবনের কর্তারা লজ্জা নেই। ওনাদের যদি মেরুদণ্ড এখনো থাকতো তাহলে আমাদেরকে এই জায়গায় ফেলতো না, এই জায়গায় এনে ফেলতো না। আমরা সিবিআই দ্বারা লিস্টেড আনটেন্টেড টিচার, এইটা বলতে ওদের কি দ্বিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন এখনও ওনারা অযোগ্য দিকের পাশে আছে, পাশে রাখতে চাইছে। যারা যোগ্য মনে হচ্ছে তাদের মনে হচ্ছে যেন সেই যোগ্য এটাকে কিছুই মানে সমাজের কাছে সেটা মনে হচ্ছে নেই। আমি বলছি অযোগ্যদের পাশে থেকে এদের লাভটা কি? সেটা জানি না কেন ওনারা অযোগ্যর পাশে আছে, এবং অযোগ্যদের পাশে থেকে মনে হচ্ছে কোনো কিছু সেফগার্ড করতে চাইছে, হয়তো কারো দিকে সেফগার্ড করতে চাইছে। আমরা 6 থেকে 7 বছর চাকরি করার পর কিসের সেফগার্ড, মানে কেন সেফগার্ড জানি না, এটা জাতি না। দেওয়া মানে অযোগ্যদেরকে ঘুরপথে ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে পয়েন্ট। এইখানে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। করে কেন পরীক্ষা দেবো? আমরা বৈধ প্রক্রিয়াকরণের মাধ্যমে 6 থেকে 6 বছর চাকরি করার পর হঠাৎ শুনছি আমাদের চাকরি চলে গেছে। কেন? আমাদের বিরুদ্ধে তো কোনো দুর্নীতি যুক্ত নয়, আমরা কোনো এলিগেশনের সাথেও তো যুক্ত নয়। সিবিআই দ্বারা লিস্টেড আমরা আনটেন্টেড টিচার, হঠাৎ বলে দিল অ্যাসিস্ট্যান্ট টিচার নট ফাউন্ড টু বি টেন্ডেড। এটা মেনে নিয়ে যায়, এটা মেনে নিয়ে যায়। আমরা মুখ্যমন্ত্রীরা কালকের একটা প্রকল্প বলে দিয়েছেন যেখানে গ্রুপ সি গ্রুপ ডি কে অনুদান দেওয়া হবে, এরকম যদি শিক্ষকদেরকেও দেওয়া হয় এটা মেনে নেওয়া যায় না। আমরা যোগ্যতা দিয়ে এই জায়গায় এসেছি, যোগ্যতা প্রমাণ দিয়ে, সকলের থেকে বেশ সেরাটা দিয়ে যোগ্যতা প্রমাণ করে এই জায়গায় এসেছি। একজন ব্যক্তি যোগ্যতা দিয়ে কতবার সে যোগ্যতা প্রমাণ করতে চাইবে? অনেকেই আছে যারা এক থেকে একাধিক চাকরি করার পর এই চাকরিটাকে তোমার হচ্ছে শুধু এ নয় ভালোবেসে এই পেশায় আসতে চায়, তাই অনেকে 2-3টে চাকরি ছেড়ে এসছে। আমিও কোনো একটা কলেজে গেস্ট লেকচারার ছিলাম, সেখানে রিজাইন দিয়ে এই জায়গাটায় এসেছি। সেখানে 5-6 বছর চাকরি করার পর এই পেশাটাকে ভালোবেসে নিয়েছিলাম, হঠাৎ এই এমন একটা দাগ করে দিয়েছে, মনে হচ্ছে যেন সমাজের কাছে আমরাও অযোগ্য, সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না।